দেশজুড়ে চলছে নির্বাচনী আমেজ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়, আর ভোটাররাও ভাবছেন কাকে দিবেন ভোট, কাকে ভোট দিলে হবে প্রতিশ্রুতির বাস্তবায়ন। এমনই এক সময়ে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের ঐতিহাসিক জেলা দিনাজপুরে। আত্রাই ও পুনর্ভবা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই শহরের মানুষদের কথা শুনবো, এই শহরের রাজনীতিবিদদের কথা শুনবো, জানবো এই জেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা। দর্শক, এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের আজকের পর্বে দিনাজপুর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। আজকে আমাদের সাথে আছে বিএনপি, এনসিপি এবং জামায়াতের প্রতিনিধিরা আছেন, জেলার সাধারণ ভোটাররা। আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব জেলার বিভিন্ন ইস্যু এবং এ নিয়ে তারা আসলে কি ভাবছেন। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই, আমার বামে আছেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি সভাপতি। তার পাশে আছেন সিরাজুস সালেহীন, জামায়াতের শহর শাখার আমির ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। ইমরান চৌধুরী নিশাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, এনসিপি দিনাজপুর। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং এই জেলার যারা সাধারণ মানুষ আছেন তারাও আমাদের সাথে আছেন। সর্বপ্রথম আমরা আমাদের আজকের আয়োজন শুরু করার আগে চলে যেতে চাই আমাদের দিনাজপুরের যে প্রতিনিধি আছেন বিপুল সরকার সানি, তার কাছে আমরা প্রথমেই জানতে চাই আসলে জেলার বার্নিং ইস্যুগুলো কি, আসলে কোন জিনিসগুলো আসলে মানুষ বেশি প্রত্যাশা করে জনপ্রতিনিধিদের কাছ থেকে। স্যার, আপনি জানেন যে দিনাজপুরটা একেবারেই পুরাতন একটি জেলা। 1600 শতাব্দীর একেবারে প্রথমার্ধে এই জেলার শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল এবং এই জেলা থেকে শাসন ব্যবস্থা হতো নওগাঁ জেলা কিছু অংশ, গাইবান্ধা জেলা কিছু অংশ, রংপুরের কিছু অংশ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং বর্তমানে যে ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ এই জেলা থেকে শাসন হতো। একেবারে পুরাতন জেলা হিসেবে কিন্তু দিনাজপুরের উন্নয়নটা সেভাবে হয়নি। আপনি দেখেছেন যে রাস্তাঘাটের একেবারেই বেহাল অবস্থা, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা, এবং এখন যে রাস্তাঘাটগুলো হচ্ছে সেগুলো কিন্তু একেবারে অপরিকল্পিতভাবে। দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু সেই হিসাবে অপ্রশস্ত রাস্তা, যানজটের অবস্থা এখনই যে অবস্থা দাঁড়িয়েছে 10 বছর পরে কিন্তু খুবই খারাপ একটা অবস্থা চলে যাবে। আর একটা যদি বলি যে কৃষি অর্থনীতি একেবারে দিনাজপুরটা পুরোপুরিভাবে, এই জেলায় প্রায় 8,500 কোটি টাকার ধান উৎপাদন হয়, একবার 900 থেকে 1000 কোটি টাকার লিচুর উৎপাদন হয়, 300 কোটি টাকার টমেটো উৎপাদন হয়, 210 কোটি টাকার আম উৎপাদন হয়, 700 থেকে 800 কোটি টাকার শাকসবজি উৎপাদন হয়। বড় একটি অর্থনীতিতে এই জেলা কৃষি যোগান দেয়, কিন্তু কৃষি ভিত্তিক কোনো শিল্প কারখানা কিন্তু এই জেলা গড়ে ওঠেনি। আমরা যদি বলি যে ফলের যে হিমাগার, সেই হিমাগারগুলো এখন পর্যন্ত গড়ে ওঠেনি। যখন লিচু পেকে যাচ্ছে তখন কিন্তু একেবারে অনেক উৎপাদন মৌসুমে অনেক একসাথে লিচু বাজারজাত হচ্ছে, ফলে ওই সময় কিন্তু লিচুর দাম থাকছে না। কিন্তু এই লিচুই যখন 10 টাকা 12 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে উৎপাদন মৌসুমে, এই লিচু এক মাস পরে কিন্তু এইটাই 24 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের কিন্তু ন্যায্য মূল্যটা পাচ্ছে না। যদি এই ফলের হিমাগারটা থাকতো কিংবা প্রক্রিয়াজাতকরণ যদি থাকতো তাহলে কিন্তু এই লিচু উৎপাদনের যে কৃষকরা তারা কিন্তু দাম পেত। আবার যদি ধানের বিষয়টা বলি, ধানের যারা এই কৃষকরা যারা আছেন তারা কিন্তু উৎপাদন মৌসুমে ধানের দামটা পাচ্ছেন না। এইটা যারা একেবারেই মজুত করছেন তারা এই দামটা পাচ্ছেন। আবার কৃষিভিত্তিক কিছু শিল্প কলকারখানার মধ্যে এখানে একেবারে চালকল রয়েছে। কিছুদিন আগেও যে চালকল কারখানার সংখ্যা ছিল 2000-এরও অধিক, এখন কিন্তু দিনে দিনে এটা কমে আসতেছে। চালকলগুলো একেবারে লোকসানের মুখে পড়ছে এই মজুতদারদের অবস্থার কারণে। কিন্তু মজুতদারদের ধরার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে, কোনো সরকারি এটা হয়নি। আমরা যদি বলি যে এখানে বিরল স্থল বন্দর 2007 সাল থেকে এখন পর্যন্ত চালু করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আরেকটি স্থল বন্দর রয়েছে যেটি হিলি স্থল বন্দর অবস্থা কিন্তু দিন দিন যে রাজস্ব আদায় সেটা কিন্তু একেবারে কমে যাচ্ছে। যেসব পণ্য আমদানি হতো রপ্তানি হতো কিন্তু এগুলো কিন্তু কমে যাচ্ছে। মোটামুটিভাবে খুব খারাপ একটা অবস্থা রয়েছে। এবং স্বাস্থ্য খাতের যদি বিষয়টা বলি, প্রচুর পরিমাণে চিকিৎসক সংকট রয়েছে এই জেলায়। একেবারে মৌলিক চাহিদার যে অংশ চিকিৎসা ব্যবস্থা কিন্তু একেবারে সাধারণ জনগোষ্ঠী সেই চিকিৎসা ব্যবস্থাটা পাচ্ছে না। ফলে এই সমস্যাগুলো কিন্তু উত্তরণের একটা খুব জরুরি পদক্ষেপ প্রয়োজন। ধন্যবাদ বিপুল সরকার সানি। আমরা মোটা দাগে যেটা বুঝলাম, কৃষি, শিল্প এবং চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো মূলত জেলার মূল দাবি। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কিছু সাধারণ তথ্য আমাদের যারা দর্শক আছে তাদের দিয়ে রাখতে চাই। প্রাচীন জনপদ দিনাজপুরের মোট আয়তন 3444 বর্গ কিলোমিটার। এখানে উপজেলা আছে 13টি: দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, পার্বতীপুর, বিরামপুর, খানসামা, চিরির বন্দর, ফুলবাড়ি আর নবাবগঞ্জ। এখানে সংসদীয় আসন আছে 6টি। মোট ভোটার আছে 25,09,371 জন সর্বশেষ হিসেব অনুযায়ী। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 12,56,736 জন এবং নারী ভোটার আছেন 12,52,635 জন। অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি সভাপতি, আপনার কাছে আমি আসতে চাচ্ছি। খুব সংক্ষেপে, আমরা একাধিকবার আসবো, প্রশ্ন নিব, খুব সংক্ষেপে আপনি শুধু বলবেন আপনাদের মূল প্রতিশ্রুতি কি আপনার দলের ভোটারদের কাছে এবং কেন মানুষ বিএনপিকে ভোট দেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ধন্যবাদ চ্যানেল 24 এবং তার কলা কুশলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ। ইতিমধ্যে জেনেছেন যে দিনাজপুরের মানুষ অনেকটা পশ্চাৎপদ বা অবহেলিত। তো বিশেষ করে এটা শুধু রাজনৈতিকভাবে উন্নত তা না, গত 15-17 বছরে দিনাজপুরের যে সরকার ছিল, রাজনৈতিক সরকার ছিল, দিনাজপুর অনেকটা পিছিয়ে গেছে। কিন্তু তার আগে বিশেষ করে 91 সাল থেকে দিনাজপুরের একটা অগ্রযাত্রা শুরু হয়েছিল। এখানে সেই সময় বেগম খুরশি জাহান হক প্রয়াত দিদেন, তিনি ছিলেন এমপি, তারপরে উনি মন্ত্রী হয়েছেন। এই জায়গাগুলোতে আমাদের অন্তত স্বাস্থ্য খাতে অনেক কাজ হয়েছে, মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক কাজ হয়েছে। আমি পরে ভবিষ্যৎ আপনাকে পরিকল্পনা পরে যে বলবো, ইস্যুগুলো জি, আসলো তার ইস্যুগুলো প্রেক্ষিতে আসবে। আপনাদের পরিকল্পনাটা জানতে তো চাচ্ছি। এখন আমাদের যেটা মূল প্রতিশ্রুতি, আমরা এমন একজন প্রার্থীকে এখানে দিয়েছি যিনি আল্লাহ তাকে নিশ্চয়ই নির্বাচিত করবেন, কারণ উনি 23টা আসনে দাঁড়িয়েছিলেন, কথা উনি হারেননি। উনি আল্লাহর হুকুমে নির্বাচিত হলে দিনাজপুরকে একটা সত্যিকার একটা মডেল জেলা করার আমাদের একটা চিন্তা ভাবনা আছে, সর্বদিক থেকে এই চিন্তা ভাবনাটা আছে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি জানেন যে ইনশাল্লাহ সরকার গঠন করবে বিএনপি, এবং উনি এই দেশের প্রধানমন্ত্রী 3 বার ছিলেন। তিনি নির্বাচিত হওয়ার পরে দিনাজপুরের যে কথাগুলো সানি বললেন, এই কথাগুলো সত্যি, কিন্তু এটা পিছিয়ে গেছি আমরা। যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। ইনশাল্লাহ সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। ধন্যবাদ 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 জনাব দুলাল। আমরা পরবর্তী অতিথি জনাব সিরাজুস সালেহীন, জামায়াতের শহর শাখার আমির, তার কাছে যেতে চাচ্ছি। জনাব সালেহীন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে জামায়াতকে মানুষ কেন দিনাজপুরে ভোট দেবে? আসলে কোন ধরনের স্বপ্ন বা কোন ধরনের আশ্বাস আপনারা দিনাজপুরের ভোটারদের দিচ্ছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল 24 এর আজকের এই আয়োজনের সম্মানিত পরিচালক এবং আমার সাথে উপস্থিত আছেন সহ আলোচক বৃন্দ এবং সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে স্বাধীনতার দীর্ঘ 54 বছর পরে আমাদের যে প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল, আমাদের কাছে বারবার মনে হয়েছে যে আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ আমাদের কাছে বিনির্মিত হয়নি। যার কারণে আমরা দেখেছি যে দীর্ঘ 17 বছরের একটা ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন যে জামাত ইসলামী একটা ধর্মীয় রাজনৈতিক দল হওয়ার কারণে কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই দীর্ঘ 85 বছর ধরে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশনা হচ্ছে, আল্লাহ রাসূলকে বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাসূলকে বললেন আল্লাহ যে তোমাকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। আমরা গেল 36 জুলাইয়ের 36-এর যে আন্দোলন, সে আন্দোলনে আমরা একটা স্লোগান শুনেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ কোরআনিক ভাষা অনুযায়ী যে ন্যায় এবং ইনসাফের কথা বলা হয়েছে, সেটাই বর্তমান প্রজন্ম করছে এবং আমরা প্রত্যাশা ব্যক্ত করতে চাচ্ছি, জামাত ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় বাংলাদেশের বাংলাদেশ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব সিরাজুস সালেহীন। জামায়াত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বাস্তবায়নে কাজ করবে, আপনার আশ্বাস আমরা শুনলাম। আমরা এনসিপির ইমরান চৌধুরী নিশাত, আপনার কাছে যেতে চাচ্ছি। এনসিপি মূলত তারুণ্য নির্ভর একটি পরিস্থিতির প্রেক্ষিতে আসলে এই দলের জন্ম, এবং আপনারা নানা ধরনের আশ্বাস জনগণদের দিচ্ছেন। এই দিনাজপুর জেলার পরিবর্তনে এই জেলার ভোটারদের কাছে আপনাদের প্রধান আশ্বাস কি, এবং কেন মনে করছেন মানুষ এনসিপিকে এই দিনাজপুর জেলায় ভোট দিবে? ধন্যবাদ আজকের আমার সহ আলোচক, জেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর পৌর জামাতের আমির দুজনকে, এবং সেই সাথে আমার উপস্থিত যারা আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে আমার সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আপনি বলেছেন যে এনসিপি একটি তরুণ নির্ভর একটি রাজনৈতিক সংগঠন। আপনি জেনে খুশি হবেন
এই নতুন পরিস্থিতিতে কিন্তু জেএনজি আমরা যাদেরকে বলছি তারাই কিন্তু দিনাজপুরে প্রায় 1.5 লক্ষ ভোটার নিবন্ধিত হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী। এবং এই 1.5 লক্ষ যে ভোটার রয়েছে তাদের প্রত্যাশা কি? তারা প্রত্যাশা করে যে বাংলাদেশে তারা সুন্দর এবং অবাধে একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তারা চায় ক্ষমতার পালাবদল এমনভাবে ঘটবে যেখানে কোনো সহিংস ঘটনা ঘটবে না, এবং সেই সাথে তারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েমে কিন্তু অগ্রগণ্য ভূমিকা পালন করতে চাই। এবং আমরা এনসিপির হয়ে সেই প্রত্যাশাই দিতে চাই যে বাংলাদেশের আগামীর গণতন্ত্রমুখী যে বাংলাদেশ তৈরি হবে সেখানে এই তরুণরা অগ্রগণ্য ভূমিকা পালন করবে। এবং তাদেরকে নিয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা করছি। বাংলাদেশে বেকারত্ব একটা বড় সমস্যা, এবং দিনাজপুর আপনি জানেন কৃষিপ্রধান অর্থনীতি হওয়ার কারণে কিন্তু এদেশের মূল যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের মূল একটা অংশই কিন্তু কৃষি। কিন্তু আমাদের এই কৃষি ব্যবস্থাপনায় যথেষ্ট গাফিলতি রয়েছে। সরকার কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে খুব বেশি একটা বাজেট দেয় না। আমরা চাই আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সরকারের কাছে অনেকটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাব সরকারের পক্ষ থেকে যে কিভাবে করে এই উত্তরবঙ্গে অনেক বেশি বাজেট নিয়ে আসা যায় এবং কৃষিভিত্তিক যে অর্থনীতি সেটাকে আরো কিভাবে সুগঠিত করা যায়। এবং সেই সাথে বেকারত্ব দূরীকরণে এই জেনজি নামক যেই আমরা যেই ইয়েটাকে বলছি, জেনারেশনটাকে বলছি, তাদেরকে নিয়ে কিভাবে করে আইসিটি মুখী একটি কর্মসংস্থান তৈরি করা যায় সে ব্যাপারে আমার দল অগ্রগণ্য ভূমিকা পালন করবে। ধন্যবাদ ইমরান চৌধুরী নিশাদ আপনাকে। আমরা জেলার সাধারণ ভোটার যাদের সাথে আমরা কথা বলেছি, আজকে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, তারা আপনাদের 3 দলের কাছে 3টা প্রশ্ন রেখেছে। তারা প্রত্যাশা করছেন এই জবাবগুলো হয়তো আপনাদের কাছ থেকে পাওয়া যাবে। আমি প্রথমে যেতে চাচ্ছি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল আপনার কাছে। যারা সাধারণ ভোটার আছে তাদের একটি প্রশ্ন বিএনপির অন্তকোন্দল নিয়ে। বিএনপি যাকে নমিনেশন দিয়েছে বিভিন্ন আসনে তাদেরকে সর্বাঙ্গীনভাবে দলীয় লোকজন সাপোর্ট করছে না। এ কারণে আসলে একটি দলীয় কোন্দল আছে সামনে নির্বাচনে, যেটার প্রভাব পড়তে পারে। এই বিষয়ে আপনার বক্তব্য মানুষ জানতে চেয়েছে। আমি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি হিসাবে খুব সুস্পষ্টভাবে বলতে চাই যে সমুদ্রের মতন একটা দল, বিশাল দল, তো সমুদ্রের মধ্যে যেমন একটা মৃত গাভী ভেসে আসতে পারে, তার মানে সমুদ্রটা কোন দলের মধ্যে আছে সেটা নয়। বড় দল, বড় অনেক মত এবং পথ আছে। অতীতে যেটা আমরা দেখেছি যে নমিনেশন পেপার ফাইনাল হওয়ার পর, অর্থাৎ উইথড্রের যে লাস্ট ডেট সেটা শেষ হওয়ার পর যারা জাতীয়তাবাদী রাজনীতি করে, বিশেষ করে বিএনপি রাজনীতি করে, বিশেষত আমাদের প্রাণপ্রিয় নেতা 17 বছরের নির্যাতিত যে পার্সোনালিটি জনাব তারেক রহমান, তার নেতৃত্বে দল সুগঠিত ছিল, আছে, থাকবে। এবং যেদিন লাস্ট নমিনেশন পেপার সব মানে চূড়ান্ত প্রার্থী হবে সেদিন আমাদের যে এই আপনার যেটা কোন্দল বলছেন, এটা কোন্দল নয়, বিক্ষোভও কিন্তু হয়েছে। এটা বিক্ষোভ, আমি আগে বলেছি বড় দল, বিক্ষোভ হবে, তারপরে এই নানা রকম কর্মসূচি হবে। এই কর্মসূচিগুলো থাকবে না, একাত্ম হয় টোটাল বিএনপি ধানের শেষের প্রার্থীর জন্য কাজ করবে, অতীতে করেছিল, ভবিষ্যতেও করবে। তবে যেহেতু এবার একটু আগে ঘোষণা দেওয়া হয়েছে তার জন্য এই বিক্ষোভগুলোর সুযোগ হচ্ছে। এটাকে কি আপনারা কোনো চ্যালেঞ্জ বলে মনে করছেন কিনা যে এই না, একত্র হয়ে কাজ করছে না? সবাই আমরা একত্র হয়ে কাজ করব, এটা কোনো চ্যালেঞ্জ নয়। ধন্যবাদ। সবাই আমরা একত্র হয়ে কাজ করব। ধন্যবাদ। আমি সিরাজুল সালেহীন আপনার কাছে যেতে চাচ্ছি। জামায়াতের বিষয়ে মানুষের একটি প্রশ্ন আমরা আজকে শুনেছি অনেকের কাছে। এই জেলায় নন মুসলিম ভোটারের সংখ্যা আছে অনেক। আসলে আপনারা কতটুকু আশ্বস্ত করবেন বা ভোটাররা কতটুকু আশ্বস্ত হবে জামায়াত যদি সংসদে যায়, দিনাজপুরের যে আসনগুলো আছে সেই আসনে তারা কতটুকু নিরাপদ হবে, এবং এই বিষয়ে আপনাদের সুস্পষ্ট প্রতিশ্রুতিটা মানুষ জানতে চায়। যে আমাদের যে কমিটমেন্ট 5 তারিখের পর থেকে, এটাতে তারা আমাদের উপর খুশি হয়েছে এবং বিভিন্ন জায়গায় বলাবলি করছে, এবং আমাদের কাছেও বিভিন্ন জন তাদের নেতৃবৃন্দরা আসছেন, যোগাযোগ করছেন, এবং তারা আশ্বস্ত করেছে যে তারা আগামীতে পরিবর্তনের পক্ষে থাকবেন। এবং তারা এর আগে নির্যাতিত হয়েছে এটাও বলেছে, এবং নির্যাতনটা কারা করেছে, তারা রাজনৈতিক হানাহানি শিকার হয়েছে, বিগত ফ্যাসিস্টদের মাধ্যমে তারা বেশি নির্যাতিত হয়েছে, এই বিষয়গুলো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং আমাদের তাদের সাথে যোগাযোগ এবং তাদের নিরাপত্তার জন্য আমরা যে ভূমিকা পালন করেছিলাম এটা তারা সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং আমরা মনে করছি যে তাদের সাথে আমাদের সুসম্পর্ক অব্যাহত আছে। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে 100% বিশুদ্ধ। মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ। ধন্যবাদ আপনাকে। আশা করি যারা এই প্রশ্নটা করেছেন তারা আপনার জবাবে সন্তুষ্ট হবেন। আমি যেতে চাচ্ছি ইমরান চৌধুরী নিশাতের কাছে।
এনসিপি কে নিয়ে যে ধরনের প্রত্যাশা শুরুতে মানুষের ছিল, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের অভিযোগ মানুষ করছেন যে যেই পরিবর্তনের আশ্বাস আপনারা দিচ্ছেন, সেই পরিবর্তনের আশ্বাস তো দূরের কথা, যেই স্রোত বা যেই অপসংস্কৃতির যেই স্রোত, সেই স্রোতে আপনাদের অনেকে গা ভাসাচ্ছেন। বিশেষত চাঁদাবাজি এবং দখলের অনেক অভিযোগ কিন্তু কিছু কিছু মানুষ করেছে, যেটা এনসিপি থেকে তারা প্রত্যাশা করেন না। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন যে আসলে দেখেন, এ ধরনের কথাবার্তা আমরা সবচেয়ে বেশি শুনি যে কিছু কিছু মিডিয়া, কিছু কিছু আমি বলবো যে কিছু কিছু মানুষ এই ধরনের অভিযোগ করবেই। এটা প্রত্যেকটা দলের প্রতি মানুষ করে। কিন্তু আপনি শুরুতে যে কথা বলেছেন, চমৎকার একটা কথা বলেছেন যে আমাদের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল সেটা সম্পূর্ণভাবে আমরা হয়তো সেটা পালনে কিছুটা হলে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, সেই ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে দেখেন, আমরা একটা তারুণ্য নির্ভর একটি দল, এবং এই দলে আমাদের যারা নেতৃত্ব স্থানে পর্যায়ে রয়েছেন তারা বয়সে অনেক তরুণ, কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট অনভিজ্ঞ। তাদের সেই অভিজ্ঞতাগুলোকে তারা দিন দিন কাজে লাগাচ্ছেন। কাজে লাগিয়ে কিন্তু তারা দলের মধ্যে কিছু বিশৃঙ্খলা আমাদের থাকলেও সেগুলোকে তারা ওভারকাম করার চেষ্টা করেছেন, এবং অনেকটাই কিন্তু আমার দল সেটা সফল হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন, দল কিন্তু এখন ঐক্যবদ্ধ রয়েছে, এবং বিশেষ করে আমরা বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটি বাস্তবায়নে আমরা অনেকটা এগিয়ে গেছি। আপনার দলের কোনো স্ট্রং ক্যান্ডিডেট বা শক্তিশালী সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে জড়িত হয়, তাহলে আপনাদের ভূমিকা কি থাকবে তার প্রতি? আমরা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করতে চাই না, এবং আমরা আপোষহীন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু আমরা রাজনীতি করতে এসেছি, এবং পরিবারতন্ত্রের আমরা অলওয়েজ বিপক্ষে। তো সেদিক থেকে আমি বলতে চাই, যদি আমাদের সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ প্রমাণিত হয়, সেটা প্রমাণিত হতে হবে। শুধু নামমাত্র আপনি অভিযোগ তুললেন, এরকম অভিযোগ বাংলাদেশের শত শত হাজার হাজার আছে, কিন্তু আমরা দেখি নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এই ধরনের অভিযোগ যদি থেকে থাকে, অবশ্যই আমি বলবো যে তার বিপক্ষেই যেন সবাই থাকে। ধন্যবাদ জনাব নিশাত। আমি যারা দর্শক আছেন, ভোটার আছেন, তাদের কাছে জানতে চাই, সুস্পষ্ট কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আপনাদের রাজনীতিবিদদের প্রতি এই জেলার ইস্যু নিয়ে, আপনারা হাত তুলবেন প্লিজ। থ্যাংক ইউ। প্রথমে আমার দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মফিজুল হোসেন দুলাল ভাইয়ের কাছে প্রশ্ন। দিনাজপুর একটা উন্নয়নের জেলা। বিগত সময়ে আমরা দেখেছি যে দিনাজপুরের স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে বিভিন্নভাবে অনেকগুলি উন্নয়ন হয়েছে, অনেক কাজ হয়েছে দিনাজপুরে। বিগত 17 বছর যেসব জায়গায় কাজ হয়নি, যেমন রাস্তাঘাট, এবং বিএনপির সময় যেসব কাজগুলি করেছিল ওই কাজগুলিরও ধারাবাহিকতা শেষ পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমি আপনার কাছে প্রশ্ন যে আগামী 20-25 বছর বা 30 বা 50 বছরকে মাথায় রেখে একটা সুন্দর গুছানো শহরকে আপনারা কিভাবে দেখতে চান বা কিভাবে কাজ করতে চান, এই ব্যাপারে আপনার সুপরিকল্পিতভাবে একটা আমরা জানতে চাই আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে, এই যে আরেকজন করেছে, আপনি। আমরা জেনেছি দিনাজপুর জেলা যে আইনজীবী সমিতি, সেখানে নির্বাচন হয়নি, পদগুলো ভাগাভাগি করে নেওয়া হয়েছে। অনুরূপভাবে দিনাজপুর চেম্বারের ইলেকশন না হয়ে পদগুলো ভাগাভাগি করে নেওয়া হয়েছে। তো আমরা একটা প্রবণতা দেখি, বিএনপি নেতাদের প্রশ্ন করলেই তারা বড় দল এই অজুহাত দিয়ে পাশ কাটিয়ে যান। এখন আপনারা যদি এই দলকেই নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? 1 নম্বর প্রশ্ন। আর আমার সুনির্দিষ্ট প্রশ্নটা হচ্ছে, তো আপনারা কি ক্ষমতায় গেলে এইভাবে সব পদগুলো কি ভাগাভাগি করে নেবেন, নাকি নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনবেন? জামাত ইসলামী আর এনসিপির কাছে আমার প্রশ্ন, সেটা দিনাজপুরের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনারা চিন্তা কি করছেন? আমার প্রশ্ন এটুকুই যে আপনারা যদি নির্বাচিত হন বা আপনাদের পরিকল্পনা কি আছে, আমাদের 4 নম্বর শেখপুর ইউনিয়নে একটি কৃষকদের জন্য টমেটো হিমাগার করা যায় কিনা সরকারি উদ্যোক্তায়, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা দর্শকদের কাছে আবারও ফিরছি। আমি এই 3টা প্রশ্নের জবাব নিয়ে আসি, তারপরে আমি আপনাদের বাকি প্রশ্নের জবাব নিয়ে আসবো। সবচেয়ে বেশি প্রশ্ন আমরা দেখলাম মফাজুল হোসেন দুলাল সাহেব, আপনার কাছে। আপনি আসলে এই জবাবে কি বলবেন? আসলে যেসব সংগঠনের পদগুলো আছে সেটা কি ভাগাভাগি হবে, নাকি সেখানে গণতান্ত্রিক চর্চা হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে। আমি প্রথম প্রশ্ন উত্তরটা দেওয়ার জি, চেষ্টা করি। please. সেটা হচ্ছে যে রাস্তাঘাট, বিল্ডিং ইত্যাদির কথাটা হয়তো দর্শক এনেছেন। আমি প্রথমে বলবো, এই দিনাজপুরের যা কিছু উন্নয়ন যতটুকু হয়েছে সেটা কিন্তু বিএনপির শাসনামলে হয়েছে। মেডিকেল কলেজ বলেন, শিক্ষা বোর্ড বলেন, আপনার জসকোট ভবন বলেন, স্টেশন ভবন বলেন, গ্রামগঞ্জের যে রাস্তাঘাট, সর্বত্র বিএনপির কিন্তু অবদান। আমি ফিল করি যেটা, সেটা হচ্ছে আমার
প্রাণপ্রিয় নেত্রী নির্বাচিত হওয়ার পরে প্রথমেই দিনাজপুরকে একটা, আপনি আগেই বলেছেন, মডেল শহর। অত্যন্ত অত্যন্ত একটা ঐতিহাসিক জেলা, মানে এই জেলা থেকে অনেক জেলাগুলোকে শাসন করা হয়েছে। এখানে সিটি কর্পোরেশন ঘোষণা করতে হবে, এটা আমরা চাইব। দিনাজপুর যদি সিটি কর্পোরেশন হয়, তাহলে এখন যদি সরকারি বাজেট থাকে 100 কোটি টাকা, তখন হবে 1,500 কোটি টাকা। তাহলে ওই বাজেটের মধ্য দিয়ে আমরা দিনাজপুরকে একটা চমৎকার একটা মডেল শহরে পরিণত করতে পারি। কিন্তু অপরিকল্পনার কিছু কিছু কথা এসেছে, বিশেষ করে সড়ক যোগাযোগের এটা ক্ষেত্রে। শুধু বাংলাদেশে নয়, ঢাকাতেও অপরিকল্পনা আছে, দিনাজপুরেও আছে। এই অপরিকল্পনার যে বিষয়গুলো আছে, সেই সময় যারা স্থাপত্যবিদ তারা এটা ঠিক করে নিবে। কিছু তো সমস্যা আছে, এখন রাস্তাঘাটের এটা সমস্যাটা আছে। আর দুই আইনজীবী সমিতির কথা বলা হয়েছে। আমরা যতটুকু জানি, উনি যেটা বলেছেন আমার ভাই, সেটা হচ্ছে আপনি জানেন, কোথাও যদি কোনো বিপ্লব হয়, পরিবর্তন আসে, যেমন 71-এ স্বাধীনতা যুদ্ধের পরে 71 থেকে 72 থেকে 75 পর্যন্ত কোনো শাসন কি ছিল? ছিল না। আপনি সিরিয়াতে দেখেন, লিবিয়াতে দেখেন, ইরাকে দেখেন, ওই জায়গাটাতে যদি অন্য পন্থী, আওয়ামী পন্থী বা অন্য কোনো পন্থীর লোকজন যদি নমিনেশন পেপার সাবমিট না করে বা তারা যদি সহযোগিতা না করে, তাহলে স্বাভাবিকভাবে যেটা হওয়ার সেটাই হয়েছে। যারা সাবমিট করেছে তাদের মধ্য থেকেই তারা আপোষ করে, যারা সাবমিট করেছে তাদের মধ্য থেকেই তারা নির্বাচন করেছে। এবং ভবিষ্যতে কি এর পুনরাবৃত্তি হবে কিনা, নাকি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাটা যেই প্রতিষ্ঠানগুলোর কথা বলে সেখানে হবে, ভবিষ্যতে কথা জানতে যাচ্ছে। আমি বলি, এটা তো ওইভাবেটা হয়নি। যেমন শেখ হাসিনার আমলে নমিনেশন পত্র সাবমিট করতেই দেয়নি। এখন আগামীতেও যদি কেউ সাবমিট না করে অভিমান করে, তাহলে তো সমস্যা। তবে আমার মনে হয় যে আমাদের জুলাই বিপ্লবের পরে যে অবস্থাটা, সেই অবস্থাটা তো বিকাশ ঘটছে। নিশ্চয়ই মানুষ আস্তে 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 তারা একটা জায়গায় চলে আসবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয় অভিমান ভাঙানোর তরিকাও আপনাদের জানা থাকবে ভবিষ্যতে। আর যেটা বলেছেন আমাদের এক ভাই, 4 নম্বর শেখপুরা ইউনিয়ন, ওখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার গিয়েছিলেন, ওখানকার মিটিং করেছেন, এবং 4 নম্বর ইউনিয়ন খুবই অবহেলিত। আমি একটু আগে 4 নম্বর ইউনিয়ন থেকে আসলাম, এবং ওইখানে কোনো ধরনের একটা কলেজও নাই। তো আমরা মনে করি যে ওই রাস্তাটাকে, দিনাজপুর শহরে যে ঢুকছে যে রাস্তাটা, সেই রাস্তাকে আরো ওয়াইড প্রশস্ত করা উচিত। এবং ওইখানে যথেষ্ট সম্ভাবনা আছে, বিশেষ করে টমেটোর বিষয়টা। ওখানে বিশাল বিশাল আড়ত আছে। তবে আমি জানি না টমেটোর যে কি বলে এটা কোল্ড স্টোরেজ, এগুলোর ব্যাপারে সরকারিভাবে অথবা বেসরকারিভাবে প্রণোদনা দেওয়া, অর্থাৎ কেউ টমেটোর কোল্ড স্টোরেজ করতে গেলে যাতে অত্যন্ত কম পয়সায় তারা ব্যাংক থেকে টাকা নিয়ে করতে পারে, এই ধরনের সরকারকে, এটা বড় প্রোগ্রাম, এটা আমাদের মুখ দিয়ে হবে না। এই প্রোগ্রামগুলোতে নর্থ বেঙ্গলের মানুষ হিসেবে এটা আমরা চাইতেই পারি যে শেখপুরা ইউনিয়নে যেন একটা বড় ধরনের। ধন্যবাদ জনাব দুলাল। আমরা আবারও আপনার কাছে আসবো অন্যান্য প্রশ্ন নিয়ে। আমি যেতে চাচ্ছি মিস্টার সিরাজুল সালিহিনের কাছে। আপনার কাছে যে প্রশ্নটা ছিল সেটা জবাব নিশ্চয়ই সবাই প্রত্যাশা করছে। একজন দর্শক প্রশ্ন করেছেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের চিন্তা। আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের জনাব আমিরা জামাত তিনি একজন ডাক্তার, আমাদের নায়েবে আমির তিনিও একজন ডাক্তার, সুতরাং ডাক্তার বান্ধব দল আমাদের। আরেকটা বিষয় আপনাদের কাছে আমরা পরিষ্কার করতে চাই, আমাদের আমিরা জামাত যখন অসুস্থ হলেন, তিনি বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ তাকে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু যাননি। দেশের চিকিৎসার প্রতি তার আস্থা ছিল, শ্রদ্ধা ছিল, তিনি দেশেই চিকিৎসা করেছেন। তো আল্লাহর ইচ্ছায় জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, দিনাজপুরের মানুষ যেন দিনাজপুরেই চিকিৎসা নেয়, ঢাকায় যেন যেতে না হয়। বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশে চিকিৎসা নেয়, বিদেশে যেন যেতে না হয়। এই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সব জায়গায় আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি জনাব নিশাতের কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে যে প্রশ্ন ছিল এর সাথে পাশে আমি আরেকটি প্রশ্ন সংযুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের, আমরা যেমনটি জানতে পেরেছি, মূলত তারুণ্য নির্ভর থাকে, তরুণদের অংশগ্রহণ বেশি থাকে। এটা কি এই ধরনের বার্তা দেয় যে আপনারা যারা বয়স্ক ভোটার আছে বা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছাকাছি পৌঁছাতে পারছেন না, বা সেই সোসাইটির সেই অংশটাকে আপনারা খুব একটা রিচ করতে পারছেন না? বিষয়টা কি এমন বার্তা দেয় কিনা? দেখেন, আমি আপনাকে একটু আগে জানিয়েছি যে দিনাজপুরে নতুন করে 1.5 লক্ষ তরুণ ভোটার নিবন্ধিত হয়েছেন। আমরা কি এদেরকে টার্গেট করে দল গুছাবো? ব্যাপারটা এরকম না। আমরা অনেক প্রবীণ তাদের কাছে গেছি, মুক্তিযোদ্ধা তাদের কাছে গেছি,
বা যারা রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞ তাদের কাছেও গেছি। বিষয় হচ্ছে কি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কিছু মানুষ আমাদেরকে ওই তরুণ বলে, তরুণ রাজনৈতিক সংগঠন বলে, এরা মনে করে এখনো যে শুধুমাত্র তরুণরাই মনে হয় এই প্ল্যাটফর্মটাতে আসবে। তবে আমরা মেসেজটা ক্লিয়ার করে দিয়েছি বিভিন্ন সভা সমাবেশ এবং সেমিনারের মাধ্যমে যে না, আগামীর বাংলাদেশে রাজনীতি করতে হলে এনসিপি কে অবশ্যই সব শ্রেণী পেশার মানুষ এবং সব বয়সের মানুষকেই নিতে হবে। তবে এটা সময়ের অপেক্ষা। আমি বলবো যে আগামী নির্বাচনে আপনারা দেখতে পাবেন যে বৃহৎ একটা জনগোষ্ঠী এবং তারা বয়সে প্রবীণ এবং অভিজ্ঞ, তারা কিন্তু এনসিপির সাথে কাজ করবে ইনশাআল্লাহ। এবং আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন, আমার সম্মানিত বড় ভাই, স্বাস্থ্য খাতে এনসিপি কি করছে। আমি দিনাজপুর মেডিকেল কলেজের একটি উদাহরণ দিই। আমার হেলথ উইং এর যিনি প্রধান ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ ভাই, কিছুদিন আগে এখানে আউটসোর্সিং এর একটা প্রবলেম ছিল। আপনারা যদি জেনে থাকেন তাহলে বুঝবেন যে এখানে যারা আউটসোর্সিং এ কাজ করছে তারা দীর্ঘদিন ধরে বেতন পায় না। এই ইস্যুটা নিয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছে এনসিপি। এবং একই সাথে আমি শরীফ ওসমান হাদির কথা বলতে চাই। এই মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য কিন্তু ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, তিনি পেশায় একজন নিউরোসার্জন। সো এনসিপি স্বাস্থ্য খাতে প্রচুর কাজ করছে। এখন একটা আন্দোলন চলছে যে স্বাস্থ্য সহকারীরা, তাদের কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে তারা আন্দোলন করছে। এবং একই সাথে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারাও কিন্তু আন্দোলন করছেন। সেই আন্দোলনগুলোর তাদের যে দাবি দাফাগুলো রয়েছে, কোনগুলো যৌক্তিক কোনগুলো অযৌক্তিক, এই পর্যায়ে কিন্তু আমার দল, আমার সংগঠন কাজ করেছে। এবং আমি মনে করি আগামীতে আমার দল যদি ক্ষমতায় আসে, স্বাস্থ্য খাতে বৈপ্লবিক কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব। ধন্যবাদ ইমরান চৌধুরী নিশাত। আমি আবারও দর্শকদের কাছে যেতে চাচ্ছি, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই ইস্যুর বাইরে আমি প্রশ্ন প্রত্যাশা করছি। আমার দুলাল ভাইয়ের কাছে প্রশ্ন, যে আমরা অনেক সময় লিচু নিজের জমিনের মধ্যে শুকায় যায়, বিক্রি করতে পারি না, আর যখন দাম বাড়ে তখন আমাদের লিচু থাকে না। আর আমার জামাতের ভাইয়ের কাছে প্রশ্ন, দেশ স্বাধীনের হওয়ার পর থেকে না হলেও 50-52 বছর বয়স সময় পার হয়ে গেছে। আপনি একটা কথা বললেন যে 5 তারিখের পর আপনারা হিন্দুদের মন্দির কিংবা আপনারা আশ্বস্ত হইলেন তারা আপনাদেরকে ভোট দিবে, কিন্তু এতদিন এই 50-52 বছর আপনারা কেন মন্দির পহরা দিলেন না? এটা আপনার কাছে আমি ব্যাখ্যা চাচ্ছি। আমরা এই দুটো প্রশ্নের জবাব চাচ্ছি। আমি প্রথমে আমাদের জামায়াতের যিনি সিরাজুস সালেহীন আছেন তার কাছে জানতে চাচ্ছি, যে প্রশ্নটা করেছেন ধর্মীয় সম্প্রীতির বিষয়ে আপনাদের বর্তমান অবস্থানটা এত বছর কেন প্রকাশ্য ছিল না। তিনি যে প্রশ্ন করেছেন আমি এটার সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করছি। আমরা বরাবরই অন্য ধর্মাবলম্বীর তাদের রাইটসগুলির প্রতি আমরা শ্রদ্ধাশীল ছিলাম। আপনারা হয়তো খেয়াল করবেন, আমাদের আমিরা জামাতের সাথে অনেকগুলি টক শো হয়েছে টিভি চ্যানেলগুলিতে, এবং তিনি একটা জিনিস ইনশিওর করেছেন যে আমাদের যতগুলি প্রতিষ্ঠান আছে, বিশেষ করে তার প্রতিষ্ঠান সিলেটে যে প্রতিষ্ঠান, ওখানে অনেক অর্ধেকের মতন হিন্দু ওখানে চাকরি করেন। পাশাপাশি আমাদের দিনাজপুরে আমাদের যে হাতে গড়া যে প্রতিষ্ঠানগুলি আছে, এগুলি স্বাধীনতার পর থেকে আমরা যতগুলি প্রতিষ্ঠান করেছি, আলহামদুলিল্লাহ আমরা সেখানে মেধার ভিত্তিতে মুসলমান হিন্দু সবাই ওখানে চাকরি করছে। এবং সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে, আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার বাবা থেকে শুরু করে আমাদের পারিবারিকভাবে আমার বাবার 2জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 2জনে, একজনকার নাম হচ্ছে জ্যোতিষ কাকা, একজনকার নাম হচ্ছে বসাক কাকা। তো এই কাকাদের সাথে আমাদের ছোটবেলা থেকে উঠা বসা, কাকাদের সাথে আমাদের সাথে সম্পর্ক, এবং আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু লোকজন আছেন, তাদের সাথে আমাদের ব্যক্তিগতভাবে খুবই ভালো সম্পর্ক। একজন আরেকজন বাড়িতে যাওয়া আসা, খাওয়া দাওয়া এভাবে চলছে। নট অনলি এটা আমার মনে হয় যে আমাদের দলের সবার ক্ষেত্রেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটাকে আমরা ভালোভাবে উন করি, যে যার যার ধর্ম তার কাছে আমরা শ্রদ্ধার সাথে এই বিষয়গুলি ডিল করার চেষ্টা করি। ধন্যবাদ জনাব সিরাজুস সালেহীন। আমরা জেলা বিএনপি যিনি সভাপতি তার কাছে যেতে চাচ্ছি। একজন কৃষক প্রশ্ন করেছিলেন যে তার লিচু নষ্ট হয়ে যায়, লিচুর ন্যায্য দাম পায় না, একটা কোল্ড স্টোরেজের অভাব। আমরা যেহেতু কৃষি প্রধান অঞ্চল, অন্যান্য কৃষিজ পণ্য নিয়েও কিন্তু একই ধরনের অভিযোগ আছে। এটা নিয়ে আসলে আপনাদের সুস্পষ্ট পরিকল্পনা কি, এবং আপনারা কি এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করেন কিনা? আমি ধন্যবাদ দেই। শুনলাম ওনার নাম খাদেম চৌধুরী কচু। কচুর কথা না বলে লিচুর কথা কেন বলছেন আমি ঠিক জানি না। তো আমি যেখানে বাস করি, যে ইউনিয়নে, সেই ইউনিয়নের লিচুর বিষয়টা এই ইয়েতে আপনার গুলিস্তানেও কিন্তু বলা হয় যে মাসিমপুরের লিচু। অর্থাৎ একটা সময় ছিল যখন গুলিস্তানেও বলা হতো ঢাকার যে মাসিমপুরের লিচু। সেই মাসিমপুর আমার গ্রাম, সেটা আমার প্রতিবেশী। লিচুর
যে সম্ভাবনা, সেটা তো আমি চাইবই। এখন বিশেষজ্ঞরা বলতে পারবেন যে কি ধরনের আমরা এটা করতে পারি। যেমন প্রক্রিয়াজাত তো নাই, বাংলাদেশে তো এগুলো নাই। আমাদের দিনাজপুরের লোকজন ওই ধান থেকে চাল বার করতে হবে, এটারই ইন্ডাস্ট্রি। নতুন কিছু বার করতে হবে, এই ধরনের ইন্ডাস্ট্রি এটা নাই। আপনারা কি করতে যাচ্ছেন আসলে? আমরা করতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে এইগুলোর ব্যাপারে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান গত বছর একটা সেমিনার করেছে ঢাকায় সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে, বিশেষ করে পরিবেশ এবং ইয়ার ব্যাপারে, কৃষির ব্যাপারে। সেখানে আমাদের হাজী দানেশ থেকে একটা টিম আমরা পাঠিয়েছিলাম, সব জেলা থেকে গিয়েছিল। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে জেলা ভিত্তিক যে সমস্ত প্রয়োজন, যেমন কচু বললেন, লিচুর কথা, এই প্রয়োজনগুলোকে মিট করার জন্য সেখানে যদি ইন্ডাস্ট্রি আমরা গড়াতে পারি, সেই ইন্ডাস্ট্রিতে আমি আগেই বলেছি কিছুক্ষণ আগে যে প্রণোদনা দেওয়া হবে সেটা যেন উইদাউট সুদ অথবা স্বল্প সুদে দেওয়া হয়। তাহলে আমরা লিচু প্রসেসিং করার ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে, অন্যান্য কৃষিজাত পণ্যগুলো প্রসেসিং করার ব্যাপারে আমরা আগামীতে সরকার ইনশাল্লাহ গঠন করলে আমরা এগুলোতে অ্যাড্রেস করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনাদের জেলায় সুগার মিল এবং টেক্সটাইল মিল ছিল একসময়, যেটি বন্ধ হয়ে গিয়েছে। অনেকের কর্মসংস্থান এই নিয়ে অনেকের অভিযোগ ছিল। এই বিষয়ে কারো কি কোনো সুস্পষ্ট প্রশ্ন আছে কিনা এখানে যদি কেউ বলতে চান? ইয়াং জেনারেশনের একজন প্রতিনিধিকে তাকে পেয়েছি, একটু কথা বলি। আমার জামাতের সালেহীন ভাইয়ের কাছে আমার কোশ্চিন, যদিও এই কোশ্চিনটা একটু জাতীয় এবং স্থানীয় দুটাই মিলায়। সেটা হচ্ছে, এত বড় একটা জাতীয় নির্বাচন ইতিপূর্বেও আমরা দেখি নাই, এইবারও দেখলাম না। বাংলাদেশে এবং দিনাজপুরে ভোটার যেটা আমরা কাউন্টিং দেখলাম যে অলমোস্ট 50% বা তার চেয়ে একটু বেশি নারী। বাংলাদেশ জামাতে ইসলামী কোনো নারীকে কেন প্রার্থী করলো না 300 আসনের কোথাও? এটা একটি আমার কোশ্চিন। এবং নারীদেরকে বাদ দিয়ে আপনারা কিভাবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবেন, এটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। খুবই চমৎকার একটি প্রশ্ন। আর কারো অন্য বিষয়ের উপর একজন নারী প্রতিনিধির প্রশ্ন পেয়েছি, তার সাথে কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে এখানে আসসালামু আলাইকুম। আমি একজন নারী, আমি মহিলা কাউন্সিলর 1, 2, 3-এর। আমার প্রশ্ন একটাই জামাতের সালিহীন ভাইয়ের কাছে, যে নারীকে নিয়ে তার কি উদ্বেগ, তাদের কি উদ্বেগ? কারণ নারীরা কিন্তু অনেক অবহেলিত। আমার প্রশ্ন একটাই, যে নারীকে নিয়ে তাদের কি ভাবনা? আমরা এই প্রশ্নগুলো জবাব নিয়ে আসি। খুবই বার্নিং ইস্যু, জাতীয় পর্যায়েও এই ধরনের ইস্যু নিয়ে আলোচনা হয়। আমরা এবার সর্বপ্রথম সিরাজুস সালেহীন, আপনার কাছে যেতে চাচ্ছি। এই প্রশ্নের জবাবে কি বলবেন? নারীদের ভূমিকা, অর্থাৎ নারীদের নিয়ে আপনাদের দলের আসলে অবস্থান। একজন ভাই একজন বোন প্রশ্ন করেছেন। একজনকার প্রশ্নটা হচ্ছে জাতীয়, এটা আমাদের কেন্দ্রীয়ভাবে এটা সিদ্ধান্ত নেবে, যেমন নারীদের প্রার্থী করার ব্যাপারে। এখনো তো প্রার্থী আমরা এখনো পুরোপুরিভাবে ঘোষণা দিইনি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমাদের সামনে যেটা বলেছেন যে এখনো আমাদের চূড়ান্ত যেই ডিক্লারেশনটা এখনো আসেনি। আমরা মনে করছি যে এই চূড়ান্ত ডিক্লারেশনে আপনাদের, আমার প্রথম ভাই সেতু প্রশ্ন করেছে, তার প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবে আশা করছি। আর নারীদের ব্যাপারে আমাদের চিন্তা হচ্ছে, নারীদেরকে তো আমরা সম্মান করি, আমাদের মায়ের মতন ভাবি, আমাদের বোনের মতন ভাবি, আমাদের কন্যাদের মতন ভাবি। তাদেরকে যেভাবে কাজে লাগানো দরকার, আমাদের যে রাইটসগুলি আছে, বিশেষ করে দেখবেন আমাদের প্রতিষ্ঠানগুলিতে ম্যাক্সিমাম নারী চাকরি করে, অর্ধেক যদি পুরুষ চাকরি করে, অর্ধেক নারী চাকরি করে। তো আমরা যেভাবে তাদের সাথে ডিল করছি, যেভাবে হ্যান্ডেল করছি, ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আমরা সেভাবেই শ্রদ্ধার সাথে, একটা নিরাপত্তার সাথে, যে নিরাপত্তার কথা আমরা রাসূল বলেছেন, সিনান থেকে হাজরে মাউত পর্যন্ত একজন নারী পৃথিবীতে ভ্রমণ করবে, আল্লাহকে ভয় করা ছাড়া তার আর কারো প্রতি ভয় করার প্রয়োজন হবে না। এরকম একটা জায়গা, এরকম একটা কর্মসংস্থানের পরিবেশ দিয়ে আমরা নারীদেরকে সকল কাজে আমরা তাদেরকে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জনাব সিরাজুস সালেহীন, আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি যে গেল 16 মাসে আপনারা বেশ একটি সন্তোষজনক অবস্থায় আছেন রাজনীতির মাঠে। এই জেলায় আপনাদের জামায়াতের ভূমিকাটা আসলে কি ছিল গেল 16 মাসে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে নিশ্চিত করার ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, আমরা জামাত ইসলামী একটা গতিশীল রাজনৈতিক দল। আমরা 17 বছরের কথা বলি, কিন্তু এই 17 বছরে আমরা ব্যাপক কাজ করেছি। আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করেছি,
আমাদের সব প্রোগ্রামই চলমান ছিল। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের পুরুষদের চেয়ে নারী কন্ট্রিবিউশনটা অনেক বেশি। আমাদের সংগঠনের যে সর্বোচ্চ যে পদ সেটাকে রোকন বলে, আমাদের সারা বাংলাদেশের রোকন হচ্ছে পুরুষদের চেয়ে নারীরাই বেশি, দিনাজপুরেও তাই। 5 তারিখের পর থেকে আমরা ব্যাপক কাজ করেছি, সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং সত্যি কথা বলতে আমরা 17 বছর কাজ আদায় করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা জনাব মোফাজ্জল চৌধুরী আপনার কাছে সেই প্রশ্নের জবাব নিয়ে ফিরতে যাচ্ছি। প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে বিগত সরকারের যিনি প্রতিনিধি ছিলেন এখানে, উনি বারবার বলতেন যে দিনাজপুরে গ্যাস নিয়ে আসবো। তো আমরা খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে আমি বলছি দিনাজপুরবাসীর পক্ষ থেকে, সেটা হচ্ছে যে খনিজ পদার্থে ভরপুর আমারই প্রিয় দিনাজপুর। এখানে কয়লা খনি, পাথর খনি, হাজার হাজার কোটি টাকা জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ হয়, হোয়ারেস এখনো গ্যাস আসেনি। গ্যাস যদি আমরা আনতে পারি এই দিনাজপুরে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, শিল্পায়নে এটা একটা বিরাট সুবিধা হয় বা মানে আপনারা কাজ করবেন গ্যাস নিয়ে আসার জন্য ইনশাল্লাহ। আমি আগেই বলেছি বিএনপি রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব উনি যে চিন্তাটা করছেন, ওনার নানির বাড়ি, এটা ওনার নানির বাড়ি, এবং উনি বলেছেন আমাদেরকে গত মাসের 9 তারিখে যে আমি আমার নানির বাড়িকে সমৃদ্ধ করতে চাই, আমি আমার দাদুর বাড়িকে সহ সারা বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই। আমরা খুবই প্রত্যাশা করি এই দিনাজপুর আগামী দিনে গ্যাস, আমরা জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ করব, টাকা দেব, অথচ আমাদেরকে গ্যাস দিবে না, এটা হতে পারে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা ইমরান চৌধুরী নিশাত আপনার কাছে সর্বশেষে আসতে চাচ্ছি। আপনার ভোটারদের উদ্দেশ্যে, যাদের ভোট আপনারা প্রত্যাশা করছেন, যাদের ভোট পেয়ে আপনারা স্বপ্ন দেখছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে যদি একটু বলেন। ধন্যবাদ আমাকে চমৎকার একটি বক্তব্য প্রদানের জন্য। দেখেন, আমি এতটুকু শুধু বলতে চাই, আমরা সবাই ন্যায়, নীতিবান এবং আদর্শবান হতে চাই, কিন্তু ন্যায়, নীতিবান, আদর্শবান হওয়ার জন্য যে পথগুলো দরকার, যে পথে হাঁটা দরকার, সেটা আসলে আমরা সবাই হাঁটতে চাই না। অনেক সময় আমরা দিকভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাই। তো আমি মনে করি যারা এনসিপি রাজনীতির সাথে আছেন তাদের একটাই চিন্তা, তারা সবসময় ন্যায় এবং ইনসাফের রাজনীতি কায়েম করতে চান। একই সাথে যে আমাদের বাংলাদেশে যে আমার শ্রদ্ধেয় গুরুজন বলে গেছেন যে দিনাজপুরে রত্ন সম্পদে ভরপুর আমাদের এই দিনাজপুর। হ্যাঁ, আমিও সেটাই বলতে চাই যে আমাদের দেশে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে কাজ করবার জন্য এই ইয়াং ফোর্স কাজ করতে চায়। সো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই সংগঠনের প্রতি আপনারা দোয়া করবেন, যাতে করে আগামী দিনে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি যেন সবার প্রথমে দিক নির্দেশনামূলক কাজ করতে পারে এবং একই সাথে দিনাজপুরকে সমৃদ্ধশালী করতে, যাতে করে আমরা আইসিটিকে কাজে লাগিয়ে একটি উন্নত এবং খুব সুন্দর এবং আধুনিক দিনাজপুর তৈরি করতে পারি। এজন্য সকলে আমি সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ জনাব ইমরান চৌধুরী নিশাত। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিরাজুজ সালেহীন আপনাদের। দর্শক, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে কথা বলা। যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে প্রশ্ন করবেন, আপনারা প্রশ্নের জবাব চাইবেন। আশা করি আপনাদের জবাব আপনারা পেয়েছেন, আপনারা সন্তুষ্ট হয়েছেন। দর্শক, এখানে শেষ করতে যাচ্ছি এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশের দিনাজপুর পর্ব। আগামী পর্বে উত্তরবঙ্গের অন্য কোনো জেলা থেকে আমরা থাকব ভোটার এবং রাজনীতিবিদদের সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।